গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস এই ক্লাসে জিওগ্রাফি থেকে একটি প্র্যাকটিস ক্লাস। তো আমরা এর আগে একটি জিওগ্রাফি থেকে প্র্যাকটিস ক্লাস করিয়েছিলাম, আজকে ক্লাস নাম্বার 2। প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের যে ক্লাসগুলো চলছে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে যথাসময়ে নোটিফিকেশন বা লিঙ্ক পাবে। পাশাপাশি আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং এখানে অ্যাপ ওপেন করলে তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে যেখানে পেড কোর্স অপশন থাকবে। নতুন যে ব্যাচগুলো আমরা শুরু করছি, জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে WBP কেপির একদম নতুন একটা ফাউন্ডেশন ব্যাচ। এটা একদম 0 টু টপ লেভেল পর্যন্ত এই ক্লাসের প্রস্তুতিটা দেওয়া হবে, অর্থাৎ যারা একদমই পড়াশোনার বাইরে ছিলে হয়তো বা নতুন শুরু করছো, তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল একটা ব্যাচ। মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করা হবে এবং টোটালটা গ্রাউন্ড টু অ্যাডভান্স লেভেল আমরা এখানে পড়াবো। তো 5 মাসের এই কোর্স, যেটার ভ্যালিডিটি থাকবে 15 মাস, 3 গুণ ভ্যালিডিটির সময়কাল, অর্থাৎ 5 মাসের টোটাল কোর্স আমাদের কমপ্লিট হবে। 15 মাস তোমরা এই ক্লাসগুলো দেখতে পাবে এবং এটা সম্পূর্ণ লাইভ ব্যাচ। পাশাপাশি পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা নতুন ব্যাচ আমরা শুরু করছি। পঞ্চায়েতের যে সিলেবাস আছে, জিকে, ম্যাথ, বাংলা এবং ইংলিশ, এই যে টপিক ভিত্তিক যে পঞ্চায়েত পরীক্ষা হবে, তো সেটার জন্য স্পেশাল একটা ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। পাশাপাশি আরো অনেক ব্যাচ আমাদের অলরেডি শুরু হয়েছে। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, রিলের ব্যাচ রয়েছে, মিসলেনিয়াসের ব্যাচ, আপার প্রাইমারি ফাউন্ডেশন, প্র্যাকটিস, NM GNM এর ব্যাচ, সব রকম ব্যাচ কিন্তু আমরা করানো আমাদের হয়ে থাকে। যাই হোক, তো আমরা শুরু করব আজকের প্রশ্ন আলোচনা। ভূগোল থেকে আমরা প্রশ্ন আলোচনা করব, প্রত্যেকে অ্যান্সার করবে। কোশ্চেন নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, এল নিনো প্রধানত কোন মহাসাগরের সঙ্গে সম্পর্কিত? দেখো, এল নিনো এটা কি অ্যাকচুয়াল? অপশনে বলছে কোন মহাসাগরের সঙ্গে সম্পর্কিত, রিলেটেড। অপশনে ভারত মহাসাগর, অপশন বি আটলান্টিক, অপশন সি প্রশান্ত, অপশন ডি উত্তর মহাসাগর। সঠিক উত্তর হবে অপশন সি প্রশান্ত মহাসাগর। এটা তোমরা প্রত্যেকে জানো। এবং এল নিনোটা কি? এটা হচ্ছে একটা উষ্ণ সমুদ্র স্রোত। এটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত। মূলত যে বছর দেখা যায় যে একটু গরম পড়ছে, সমুদ্রের জলের তাপমাত্রা বেড়ে যায় এবং এই সমুদ্র স্রোত যেটার প্রভাব ভারতেও কিন্তু পড়ে, ভারতের জলবায়ুতে পড়ে। এল নিনো, যার অর্থ হচ্ছে দুরন্ত বালক। এল নিনো কথার অর্থ দুরন্ত বালক। এটা একটা উষ্ণ সমুদ্র স্রোত, প্রশান্ত মহাসাগরীয় উষ্ণ সমুদ্র স্রোত। এবং এল নিনোর প্রভাবে দেখা যায় যে বছর এল নিনো প্রভাব থাকে, সেই বছর আমাদের ভারতবর্ষে যে মৌসুমী জলবায়ুর ফলে বৃষ্টিপাত হয়, মৌসুমী জলবায়ুর জলীয় বাষ্পটা কিন্তু কমিয়ে দেয়। এল নিনো বৃষ্টিপাত কম হয় এবং সে বছর গরম বেশি পড়ে। যেমন এই বছর এল নিনোর প্রভাব আছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তো উষ্ণ সমুদ্র স্রোত এল নিনো এর ঠিক একটা বিপরীত সমুদ্র স্রোত আমরা ঠিক প্রশান্ত মহাসাগরে দেখি, সেটার নাম লা নিনা। লা নিনা সেটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত। লা নিনা শব্দের অর্থ হচ্ছে ছোট্ট বালিকা। এই এল নিনো কথার অর্থ তাহলে কি? দুরন্ত বালক। এটা তোমরা মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 2 আসবো, ভারতের কোন নদী রিফট উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? গঙ্গা, গোদাবরী, নর্মদা, মহানদী। সঠিক উত্তর এখানে হয়ে যাবে নর্মদা নদী। নর্মদা নদীর উৎপত্তি স্থল কি? মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এটা এবার পশ্চিম বাহিনী নদী, যেটা খাম্বাত উপসাগরে পড়েছে, আরব সাগরের নিকটে, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। কোশ্চেন নাম্বার 3, ভারতবর্ষের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের সাফল্যের কারণ কি? ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের কারণ কি?
তো এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। আচ্ছা, এখানে যে প্রশ্নটা ছিল রিফট উপত্যকা, অনেকের বুঝতে সমস্যা হতে পারে। রিফটের বাংলা হচ্ছে গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা বাংলা এটাকে বলা হয়। অর্থাৎ কি হয়, অনেক সময় মহাসাগর বিভিন্ন যে প্লেট নিচে আছে, পাহাড় পর্বত, এমন একটা সিচুয়েশন, দুটো পাহাড়ের খাঁজ বরাবর নিচে নেমে আসে, অর্থাৎ খুব সংকীর্ণ একটা উপত্যকা তৈরি হয়। সেই উপত্যকাকে বলা হয় গ্রস্ত উপত্যকা বা রিফট উপত্যকা, রিফট ভ্যালি। সবুজ বিপ্লব কারণ হচ্ছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। তো সবুজ বিপ্লব মোটামুটি কোন সময়কালে হয়? ভারতে 1966-67 দিকে। মূলত ভারতে সবুজ বিপ্লব দেখা যায় গম চাষে। আমরা জানি যে বিশ্বজুড়ে সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর নরম্যান বোরল্যান্ডকে, এবং ভারতে ডক্টর এম এস স্বামীনাথন, যাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। তো এখানে ভারতে সেই সময় 1966-র আগে যদি দেখা যায়, খরা বা বিভিন্ন আর্থিক সংকটের একটা সিচুয়েশন ভারতে তৈরি হয়েছিল, এবং যার ফলে উচ্চ ফলনশীল কিছু বীজ বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল। এই উচ্চ ফলনশীল বীজ কোন দেশ থেকে নিয়ে আসা হয়? উত্তর হবে মেক্সিকো থেকে। মেক্সিকো একটা দেশ আছে, আমরা জানি উত্তর আমেরিকা মহাদেশের একটা দেশের নাম মেক্সিকো। তো এই মেক্সিকো থেকে উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসা হয় ধান, গম, যব ইত্যাদি আরো অনেক খাদ্যশস্য। সবুজ বিপ্লব মূলত আমরা খাদ্যশস্যের উপরে বুঝি, ধান, গম ইত্যাদি ইত্যাদি। তো ভারতে হয়েছিল মূলত গম চাষে, খুব ভালো ফলন হয়। গম চাষ সবচেয়ে পাঞ্জাব হরিয়ানাতে দেখা যায়, খুব উচ্চ ফলন হয়, এবং এটাকেই গ্রিন রেভলিউশন বলা হয়। তো এটা মূলত 66-67 এই সময়কালে হয়েছিল, এবং উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসা হয় মেক্সিকো থেকে। রেগুর মাটি, কোশ্চেন নাম্বার 4 বলছে রেগুর মাটি প্রধানত কোন ফসল চাষের জন্য উপযোগী? রেগুর মৃত্তিকা। রেগুর মৃত্তিকা কোন চাষের জন্য সব থেকে ভালো? উত্তর কি হবে? অপশন এ বলছে ধান, অপশন বি গম, অপশন সি তুলা, অপশন ডি হচ্ছে চা। রেগুর মৃত্তিকার অ্যাকচুয়াল কোন মৃত্তিকা? এটা হচ্ছে ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েল যেটাকে আমরা বলছি কৃষ্ণ মৃত্তিকা। ব্ল্যাক সয়েল যেটাকে আমরা বলছি কৃষ্ণ মৃত্তিকা, এর আর এক নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। এবং রেগুর মৃত্তিকায় আমরা দেখব তুলা চাষ সব থেকে ভালো হয়। তো তুলা চাষ ভালো হওয়ার কারণে এটাকে ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। ব্ল্যাক কটন সয়েলও বলা হয় এই মাটিকে, কারণ তুলা চাষ খুব ভালো হয়। পরবর্তী প্রশ্ন আসবো, কোশ্চেন নাম্বার 5। পশ্চিমঘাট পর্বতমালা, ওয়েস্টার্ন ঘাট, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে, প্রশ্ন হচ্ছে কেন পেয়েছে? এখন আরেকটা প্রশ্ন আমি তোমাদের কাছে জানতে চাইবো, এই যে পশ্চিমঘাট পর্বতমালা, এটি কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? সেটাও একটা প্রশ্ন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা কবে পেয়েছে? তো অপশন এখানে যেগুলো, প্রথম প্রশ্নটা আমরা দেখে নেই যে পশ্চিমঘাট পর্বতমালা এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। অপশন এ খনিজ সম্পদের জন্য, অপশন বি জীব বৈচিত্র্যের জন্য, অপশন সি জনসংখ্যার ঘনত্বের জন্য, অপশন ডি শিল্প উন্নয়নের জন্য। কোশ্চেনটা খুব একটা কঠিন নয়। অপশন বি জীব বৈচিত্র্যের জন্য এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। সালটা কত? সালটা হচ্ছে 2012 সালে। 2012 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। বর্তমান আমরা যদি বলি, ভারতবর্ষে 44টি এরকম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। ভারতের বৃহত্তম নদী বন্দর কোনটি? দেখো, এই যে ভূগোলের কোশ্চেন আমরা সলভ করছি, এটা তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। তুমি যদি বলো আপকামিং পরীক্ষা কি কি আছে, স্যার ডব্লিউবিসিএস প্রিলিমস রয়েছে, দেখবে অনেকে দেবে হয়তো, তো 25 নম্বর জিওগ্রাফি থাকে, কাজে লাগবে। পাশাপাশি তুমি পঞ্চায়েতের পরীক্ষা দাও, মিসলেনিয়াস পরীক্ষা দাও, বা কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা তুমি দাও, রেল হোক, এসএসসি হোক, জিওগ্রাফির কোশ্চেন তো থাকবেই। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমার দেখবে পরীক্ষায় কিছু প্রশ্ন কমনও পেয়ে যাবে। ভারতের বৃহত্তম নদী বন্দর, প্রশ্নটা ভালো করে খেয়াল করো, নদী বন্দর জানতে চেয়েছে।
তো ভারতের বৃহত্তম বন্দর বললে নিঃসন্দেহে মুম্বাই বন্দর বা মুম্বাই পোর্ট, লার্জেস্ট পোর্ট অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড বিজিএস পোর্ট, ব্যস্ততম বন্দর। পাশাপাশি আমরা ভারতবর্ষে যদি প্রাচীন বন্দর বলি কলকাতা বন্দর, এবং কলকাতা হচ্ছে নদী বন্দর, হুগলি নদীকে কেন্দ্র করে এই বন্দর গড়ে উঠেছে এবং এটাই ভারতের বৃহত্তম নদী বন্দর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কলকাতা, এটাকে আমরা বলতে পারি ভারতের প্রাচীন বন্দর। দেখো, সেই আমরা সিন্ধু সভ্যতায় যাচ্ছি না, যে লোথাল প্রাচীন ছিল সেটা আলাদা কথা, বাট নর্মালি যেটা আমরা দেখি আধুনিক ভারতের প্রাচীনতম বন্দর আমাদের কলকাতা বন্দর। এই কলকাতা বন্দরের বর্তমান নাম হচ্ছে কি বলতো, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট বা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। কলকাতা বন্দর চা রপ্তানির জন্য বিখ্যাত, কারণ ভারতবর্ষে সব থেকে চা হয় কোথায়, আসামে, তারপর ওয়েস্ট বেঙ্গল, এবং এই কলকাতা বন্দর দিয়ে এটা কিন্তু বাইরে রপ্তানি করা হয়। তাহলে কলকাতা বন্দরের সাহায্যে আমরা দেখবো নেপাল ভুটানও ব্যবসা বাণিজ্য করে, কারণ নেপাল ভুটান ল্যান্ডলক কান্ট্রি। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম বন্দর এবং ভারতের বৃহত্তম নদী বন্দর। এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কলকাতা বন্দর পাট রপ্তানির জন্য বিখ্যাত, কারণ পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পাট উৎপাদন হয়। পরবর্তী প্রশ্ন আসবো, তো পশ্চিমবঙ্গে দুটো বন্দর হচ্ছে কলকাতা, হলদিয়া, দুটোই হুগলি নদীর তীরে আছে। মুম্বাই, কোচি আরব সাগরের তীরে। পৃথিবীর কোন স্তরে ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়? তো এটা খুব ইজি কোশ্চেন, তোমরা নিশ্চয়ই পারবে। উত্তর কি হবে? ওজোন গ্যাসের আধিক্য এমন আছে যেটা একটা লেয়ার তৈরি করেছে, যেটাকে আমরা বলি ওজোন স্তর। এই ওজোন স্তর যেটাকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। প্রাকৃতিক সৌর পর্দা কেন বলা হয় ওজোন স্তরকে? কারণ সূর্য থেকে আসা ইউভি রে এটা শোষণ করে। সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রশ্মি, অতিবেগুনি রশ্মি এই ওজোন স্তর শোষণ করে, যেটা খুবই ক্ষতিকারক। সরাসরি চলে আসলে বিভিন্ন রকমের রোগ, স্কিনের সমস্যা কিন্তু হবে। যাই হোক, তো এই ওজোন স্তর আমরা দেখব। ওজোন স্তর মানে কি এরকম একটা পর্দা দেওয়া হয়েছে? না, ওজোন গ্যাসের ঘনত্বটা সেখানে বেশি, এমন ভাবে আছে মনে হয় যেন একটা লেয়ার বা স্তর আছে। এটা বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এটা পড়ছে। স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের উপরের স্তর, সর্বনিম্ন স্তর ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার যেটাকে শান্তমণ্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কিন্তু বিমান চলাচল হয় আমরা জানি, তো এর মধ্যেই কিন্তু ওজোন স্তরটা আছে। কোশ্চেন নাম্বার 8 আসবো, চিনুক কি ধরনের বায়ু? চিনুক বায়ু এটা মূলত কোথায় দেখা যায়? এটা মূলত আমেরিকাতে রকি পর্বতের পাদদেশে দেখা যায় এক ধরনের বায়ু, যেটাকে আরেক নামে বলা হয় তুষার ভক্ষক। তুষার ভক্ষক এটা এক রকমের উষ্ণ এবং শুষ্ক বায়ু, যেটা উপর থেকে নিচের দিকে নেমে আসে, পর্বতের যে বরফগুলো সে গলিয়ে নিচে নামিয়ে দেয়। ঠিক আছে, অর্থাৎ তুষারটাকে নষ্ট করছে। তুষার ভক্ষক বলা হয় এই বায়ুর আরেক নাম। তো মূলত এটা উষ্ণ এবং শুষ্ক বায়ু, মনে রাখবে। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 9, কোন অক্ষরেখাকে মকর ক্রান্তি রেখা বলা হয়? মকর ক্রান্তি রেখা বলা হয় কোন অক্ষরেখাকে? অপশনে 0 ডিগ্রি অক্ষরেখা, 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ, 66.5 ডিগ্রি উত্তর। তো এটাকে কি বলা হয়? মকর ক্রান্তি রেখা আর কর্কট ক্রান্তি রেখা। ভারতের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, সেটা 23.5 ডিগ্রি উত্তর। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। আর 23.5 ডিগ্রি দক্ষিণ এটাকে আমরা বলছি মকর ক্রান্তি রেখা। কোশ্চেন নাম্বার 10, দুন উপত্যকা কোথায় অবস্থিত? দুন উপত্যকা এটি কোথায় অবস্থিত? অপশনে আরাবল্লী এবং বিন্ধ্য পর্বতের মাঝে, শিবালিক পর্বত হিমাদ্রির মাঝে, সাতপুরা বিন্ধ্যের মাঝখানে, পূর্বঘাট পশ্চিম ঘাটের মাঝখানে। দুন উপত্যকা, দেরাদুন বলতে পারো সব থেকে বড় দুন উপত্যকা, এবং এগুলো আমরা দেখবো যে শিবালিক হিমাদ্রির মাঝে অবস্থিত। অপশন বি এখানে সঠিক উত্তর হবে।
ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট উৎপাদিত হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট উৎপাদিত হয়? বক্সাইট একটা খনিজ পদার্থ, আমরা জানি যে বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম পাই। অ্যালুমিনিয়ামের আকরিক আমরা বলি বক্সাইট। বক্সাইটের সংকেত আমরা দেখব Al2O3। তো এই বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম পাই। এই বক্সাইটের সব থেকে উৎপাদনের দিক থেকে আমরা যদি বলি বেশি আছে কোন রাজ্যে? অপশনগুলো দেখো, গুজরাট, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কর্ণাটক। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে প্রচুর বক্সাইটের খনি আছে এবং এই রাজ্যে সব থেকে বেশি বক্সাইট আমরা পাচ্ছি। কোশ্চেন নাম্বার 12, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? হিমালয় পর্বত, আন্দিজ পর্বতমালা, রকি পর্বতমালা, আল্পস পর্বতমালা। পৃথিবীর সব থেকে দীর্ঘতম, অর্থাৎ দীর্ঘতম মানে কি? লম্বায় বেশি, ঠিক আছে, লম্বায় বেশি, লংগেস্ট মাউন্টেন। সব থেকে দীর্ঘতম পর্বতমালার নাম হচ্ছে আন্দিজ পর্বতমালা। দক্ষিণ আমেরিকা সম্ভবত এখানে আন্দিজ পর্বতমালা আছে। বেশ কয়েকটা দেশ, সম্ভবত 7টি দেশ জুড়ে এই পর্বতমালাটা বিস্তৃত হয়েছে। কোশ্চেন নাম্বার 13, কোন নদীর মোহনায় এস্টুয়ারি দেখা যায়? বলো, এস্টুয়ারিটা কি? এটা হচ্ছে, দেখা যায় বেশিরভাগ নদী যখন সমুদ্রের সঙ্গে মিলিত হচ্ছে বিভিন্ন বদ্বীপের দ্বারা মিলিত হচ্ছে, বদ্বীপ হচ্ছে সেখানে এবং মিলিত হয়ে যাচ্ছে, বিভিন্ন বদ্বীপ তৈরি হয়। আবার কিছু নদী ডিরেক্ট মিলিত হচ্ছে, একটা ফানেলের মতো রূপ নিচ্ছে এবং সমুদ্রের জল, লবণাক্ত জলের সঙ্গে মিষ্টি জল নদীর সরাসরি মিশছে। এরকম যে সিচুয়েশনটা তৈরি হয় মোহনায়, এটাকেই বলা হয় এস্টুয়ারি। এবং এটা গঠিত হয়েছে আমরা দেখব কোন নদীতে, কোন নদীর মোহনায়। দেখো, গঙ্গা মহানদী, গোদাবরীর মোহনায় বদ্বীপ আছে, কিন্তু নর্মদা নদীর মোহনায় তুমি বদ্বীপ দেখতে পাবে না। সরাসরি সমুদ্রের জলের সঙ্গে নদীর জল দেখা যাচ্ছে মিলিত হয় এবং একটা ফানেলের আকার ধারণ করে। কোশ্চেন নাম্বার 14, বলছে ভারতের কোন অঞ্চলে তরাই ভূমি দেখা যায়? তরাই কথার অর্থ কি? এটা অনেক সময় পরীক্ষায় দেয়। তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে, মানে খুবই আর্দ্র, স্যাঁতস্যাঁতে এবং ডুয়ার্স। আমরা জানি দার্জিলিং এর তিস্তা নদীর পশ্চিম দিকটা তরাই, পূর্ব দিকটাকে ডুয়ার্স বলা হয়। মূলত হিমালয় পর্বতের পাদদেশে এটা আমরা দেখতে পাবো। কোনো মালভূমি, মরুভূমি পশ্চিম ঘাটে দেখা যায় না, হিমালয়ের পাদদেশে এটা আমরা দেখতে পাই। কোশ্চেন নাম্বার 15, বলো ল্যাটেরাইট মৃত্তিকা কোন জলবায়ু অঞ্চলে বেশি সৃষ্টি হয়? ল্যাটেরাইট মৃত্তিকা কোন জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়? শীতল এবং শুষ্ক, উষ্ণ আর্দ্র, মরু অঞ্চল নাকি তুন্দ্রা জলবায়ুতে? ল্যাটেরাইট হচ্ছে লাল রঙের মাটি, বেশিরভাগটা অনুর্বর। তো এটা কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? ল্যাটার কথার অর্থ হচ্ছে ইট, ইটের মতো লাল রঙের মাটি হয় এই মৃত্তিকা। সাধারণত আমরা দেখব যে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে বেশি দেখা যায়, পুরুলিয়া বা বাঁকুড়া। উষ্ণ এবং আর্দ্র, এটা হচ্ছে উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে এই ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, উষ্ণ এবং আর্দ্র। কোশ্চেন নাম্বার 16, বলছে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? দেখো, সহজ কঠিন সব রকম প্রশ্ন এখানে আছে। একটা পরীক্ষায় দেখবে সব কঠিন প্রশ্ন আসে না, আবার সব সহজ হবে না, সহজ কঠিন মিলিয়ে থাকে এবং তোমাদের সব রকম প্রশ্ন ফেস করতে হয়। তো এখানেও সেইভাবেই কিন্তু প্রশ্ন রাখা হয়েছে, কিছু সহজ কিছু কঠিন মিলিয়ে একটা সেট আছে। কোন গ্রহকে লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলা হয়? বৃহস্পতি, শুক্র, মঙ্গল, শনি। সঠিক উত্তর হবে অপশন সি, মঙ্গল বা মার্স। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। আমাদের পৃথিবীকে বলা হয় নীল গ্রহ।
ইউরেনাস গ্রহকে বলা হয় সবুজ গ্রহ, ইউরেনাস গ্রহকে বলা হয় গ্রিন প্ল্যানেট বা সবুজ গ্রহ। জোয়ার ভাটা প্রধানত কোন শক্তির প্রভাবে সৃষ্টি হয়? জোয়ার ভাটা, তো আমরা জানি দিনে দুবার জোয়ার দুবার ভাটা হয় 12 ঘন্টা অন্তর অন্তর। জোয়ার ভাটা আমরা জানি যে পৃথিবীর আবর্তন গতি এবং আহ্নিক গতি, বার্ষিক গতি, আহ্নিক গতির ফলে পৃথিবী যে নিজের চারিদিকে একবার করে পাক খাচ্ছে দিনে, এর জন্য তৈরি হয় মূলত চাঁদের মহাকর্ষীয় আকর্ষণ, যার কারণে এই জোয়ার ভাটাটা সৃষ্টি হয়। আমরা মহাকর্ষ সূত্র দেখব, নিউটনের মহাকর্ষ সূত্র, যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলা হয়। কোশ্চেন নাম্বার 18 বলছে ভারতের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? খুব সহজ প্রশ্ন, এবং এই ধরনের কোশ্চেন সহজ হলেও দেখবে পরীক্ষায় আসে। তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? অপশন এ কলকাতা, অপশন বি আহমেদাবাদ, অপশন সি কানপুর, অপশন ডি সুরাট। তো আহমেদাবাদ এখানে সঠিক উত্তর হবে। ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরকে, গুজরাটের আহমেদাবাদ। কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা, কোয়েম্বাটুর, তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, তাই তো? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সেটা কিন্তু হয়ে যাবে কোয়েম্বাটুর। এটাও তোমরা মাথায় রাখবে। সুরাট কোথায় আছে? গুজরাটের একটা শহর বিখ্যাত সুরাট, যেটাকে মক্কার দ্বার বলা হয়। কলকাতা অনেক নামে আমরা জানি, সিটি অফ জয়, সিটি অফ বিল্ডিং। কোশ্চেন নাম্বার 19 বলছে মৌসিনরাম কি জন্য বিখ্যাত? মৌসিনরাম এটি কিসের জন্য বিখ্যাত? সর্বাধিক শীতলতার জন্য, সর্বাধিক বৃষ্টিপাতের জন্য, চা উৎপাদনের জন্য, নাকি কয়লা খনির জন্য? মৌসিনরাম এটি কেন বিখ্যাত? সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম, এটি বলতো কোন রাজ্যে? মৌসিনরাম জায়গাটা কোন রাজ্যে পড়ছে? মেঘালয় রাজ্যে পড়ছে। মেঘালয়ের চেরাপুঞ্জি শহরের মৌসিনরাম, এইখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। শুধু ভারতে নয়, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত এখানে হয়। মেঘালয় রাজ্যে এটি পড়ছে। চেরাপুঞ্জির বর্তমান নামের পরিবর্তন হয়েছে সোহরা, এটা বর্তমান নাম চেরাপুঞ্জি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসবো, ভারতের কোন রাজ্যে কোরাপুট মালভূমি অবস্থিত? কোরাপুট এটি কোথায় আছে? কোরাপুট মালভূমি কোথায় আছে বলো? উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা নাকি ঝাড়খণ্ড? সঠিক উত্তর কি হবে? এটি আছে উড়িষ্যাতে, অপশন এ এখানে সঠিক উত্তর হবে। প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের নতুন যে ব্যাচগুলো শুরু হচ্ছে একটু জানিয়ে রাখি, ডাব্লিউবিপি কেপির জন্য একদম নতুন একটা ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে, সম্পূর্ণ লাইভ ব্যাচ। এখানে প্রচুর টিচার আছে, সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা সবাই কিন্তু এখানে ক্লাস নেবে। ওকে, পাশাপাশি আরেকটা ব্যাচ পঞ্চায়েতে শুরু হচ্ছে একদম 1 জুন থেকেই। কোশ্চেন নাম্বার 21, কোন ধরনের বৃষ্টিপাত পাহাড়ি বাধার কারণে ঘটে? দেখো, বৃষ্টিপাতের আমরা বেশ কিছু প্রকারভেদ দেখি, পরিচলন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি, ঘূর্ণাবাত জনিত বৃষ্টি, তাই তো? তো এই যে বৃষ্টিপাতগুলো এক এক রকম। সমুদ্রের জলে সূর্যের তাপ পড়ছে, সেই তাপ সমুদ্রের জলকে বাষ্প করছে, উপরে উঠে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, পরিচলন বৃষ্টি। আবার হঠাৎ করে কোথাও নিম্নচাপ সৃষ্টি হলো, বৃষ্টিপাত শুরু হলো, ঘূর্ণাবাত। আচ্ছা, শৈলক্ষেপ বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টিটা হচ্ছে যে পাহাড়ের ঢাল বরাবর জলীয় বাষ্পন্ন বায়ু যখন উপরে উঠছে, শীতল হয়ে মেঘের আকার ধারণ করছে এবং বৃষ্টি হচ্ছে। এবং এই যে বৃষ্টিপাত, এটাকেই বলা হয় মূলত শৈলক্ষেপ বৃষ্টি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি শৈলক্ষেপ বৃষ্টি, এটা আমরা
পাহাড়ি বাধার কারণে দেখা যাবে। ধরো এই দিক থেকে একটা সমুদ্র আছে, সেখানে এখান থেকে বায়ু উপরে উঠছে, দিয়ে উপরে উঠে শীতল হচ্ছে এবং মেঘের আকার ধারণ করছে, তো তার ফলে এই বৃষ্টিপাতটা তৈরি হয়। এবং এইখানে যেটা আমরা বলতে চাইছি যে পর্বতের কোন ঢালে বৃষ্টিপাতটা হয় বলতো? শৈলক্ষেপ বৃষ্টি পাহাড়ের বাধার ফলে হয়। তো একটাকে আমরা প্রতিবাদ, একটাকে অনুবাদ ঢাল বলি। যেদিকটা বাধা পায় সেদিকটা বলা হয় প্রতিবাদ ঢাল, যেদিক প্রতিবাদ করছে প্রতিবাদ ঢাল। আর যেদিকে বায়ুটা পৌঁছাচ্ছেই না, অনুবাদ ঢাল বলা হয়। অনুবাদ ঢাল বরাবর দেখা যায় যে এখানে টোটালি বৃষ্টি হয় না, এটাকে বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি হয়, বৃষ্টির ছায়া অঞ্চল। বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি হয় পর্বতের অনুবাদ ঢালে। মনে রাখবে, যেদিকে প্রতিবাদ করবে সেদিকে বাধ্য হয়ে বৃষ্টি হবে, প্রতিবাদ ঢাল বলা হয়। যেদিকে বায়ুটা বাধা পাচ্ছে, যে ঢালে, এই ঢালে বৃষ্টিপাত হয়। আর ঠিক বিপরীত ঢালে একেবারে শুষ্ক, সেখানে বৃষ্টি হয়ই না, সেটাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। সেটাই ঢালটার নাম অনুবাদ ঢাল। কোশ্চেন নাম্বার 22 তে আসবো। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? অপশন এ সাহারা মরুভূমি, অপশন বি গোবি মরুভূমি, অপশন সি কালাহারি মরুভূমি, অপশন ডি আন্টার্কটিকা মরুভূমি। দেখো, মরুভূমি মানেই যে উষ্ণ হবে এরকম ব্যাপার নেই, শীতল মরুভূমি কিন্তু আছে, ঠিক আছে, বরফ আবৃত। তো মরুভূমি যদি আমরা দেখি বৃহত্তম মরুভূমি, সেটা কিন্তু অপশন ডি হবে, আন্টার্কটিকা মরুভূমি পৃথিবীর সব থেকে বড় মরুভূমি, যেটা দক্ষিণ মেরুতে অবস্থিত, দক্ষিণ মেরু আন্টার্কটিকা, ঠিক আছে। এটাই হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি। আর যদি বলা হয় বৃহত্তম উষ্ণ মরুভূমি, বৃহত্তম উষ্ণ মরুভূমি সেটা হচ্ছে মিশরের সাহারা মরুভূমি। মিশরের সাহারা মরুভূমি এটা কিন্তু বৃহত্তম উষ্ণ মরুভূমি বলতে পারি, কিন্তু ওভারঅল বৃহত্তম মরুভূমি বললে আন্টার্কটিকা মরুভূমি সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 23, ব্ল্যাক স্মোকার মানে, ব্ল্যাক স্মোকার মানে ধোঁয়া, কালো ধোঁয়া, এই জায়গাটা কোথায় দেখা যেতে পারে? কোথায় দেখা যায়? মরুভূমি, সমুদ্র তলের আগ্নেয় অঞ্চলে, হিমবাহ অঞ্চলে, নদীর বদ্বীপে। মূলত আমরা জানি যে মহাসাগরে বিভিন্ন পাত আছে, পাত কিছু জায়গায় অনেক সময় ফাটল ধরে এবং আগ্নেয়পাত বা আগ্নেয়গিরি লাভা সেখান থেকে বেরিয়ে আসে, এবং সেই যে জায়গাটা সেটাকে ব্ল্যাক স্মোকার বলা হয়, যেটা কালো সমুদ্রের আগ্নেয় অঞ্চলে, সমুদ্র তলের আগ্নেয় অঞ্চল, প্লেট ভেঙে গেল, ঠিক আছে, তো ফাটল ধরলো, সেই জায়গা থেকে লাভা বেরিয়ে আসছে, গরম আর কি যে লাভা, তো এটাকে সমুদ্র তলে আগ্নেয় অঞ্চল বলা হয় অনেক সময়। এই যে ব্ল্যাক স্মোকার এটা দেখা যায়। কোশ্চেন নাম্বার 24, ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ, গুজরাট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু। ইন্দিরা পয়েন্ট ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু, যেটা কোথায় আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন আসবো, টাইফুন। টাইফুন কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে বলা হয়? টাইফুন কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে বলা হয়? আর আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, পশ্চিম প্রশান্ত মহাসাগর নাকি ভূমধ্য সাগর? বিভিন্ন ঘূর্ণিঝড় এক এক রকম নাম আছে, টাইফুন, হ্যারিকেন, তো এটা মূলত আমরা দেখব পশ্চিম প্রশান্ত মহাসাগরে দেখা যায় টাইফুন। পৃথিবীর সবচেয়ে বড় গভীর মহাসাগরের খাত কোনটি? খাত হবে, হ্যাঁ, খাত। পৃথিবীর সবচেয়ে বড় গভীর মহাসাগরীয় খাত মানে গর্ত, এক কথায়। তো মহাসাগরের নিচে তো সমান নয়, আপ ডাউন আছে, তো এখানে হচ্ছে মারিয়ানা খাত, পৃথিবীর একেবারে গভীরতম খাত, যেটা প্রশান্ত মহাসাগরে আছে, প্রশান্ত মহাসাগরে।
এবং এটির গভীরতা যদি আমরা দেখি 11,000 মিটারেরও বেশি, মানে 11 কিলোমিটার তারও বেশি। অর্থাৎ হিমালয় পর্বত যদি ওখানে দেওয়া হয় তাও 2 কিলোমিটার 2.5 কিলোমিটার কি থাকবে, গর্ত থাকবে তবুও। কোশ্চেন নাম্বার 27, এটা আজকে আমরা হোমওয়ার্ক দিচ্ছি যে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। তো 27 কোশ্চেনের মধ্যে তোমাদের স্কোর কত হলো অবশ্যই জানাবে। আপকামিং সমস্ত পরীক্ষায় এই ক্লাসগুলো কিন্তু কাজে লাগবে। তোমার ক্লাসগুলো করতে থাকো এবং সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করতে থাকো। যদি চাকরি পেতেই হয় সেইভাবেই পড়াশোনা করো, একেবারে 100%টা তুমি তোমার দিতে হবে এখানে। ক্লিয়ার? প্রত্যেকে যারা ক্লাসে ছিলে, সেশনটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অন্যান্য ক্লাসগুলো যেগুলো হচ্ছে অবশ্যই দেখবে। ওকে, টাটা, বাই।